ক্লাস 7-এর আমার সকল ছাত্রছাত্রীদের আমার বায়োমেন্টর তাপস ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতদিন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম উদ্ভিদের মূল নিয়ে। আজকে আমরা আলোচনা করব কাণ্ড নিয়ে। তাহলে চলো শুরু করি। এখন চলো জেনে নিই যে কাণ্ড কাকে বলে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম মূল কাকে বলে এবং বিটপ কাকে বলে। তা মাটির নিচের উদ্ভিদের মাটির নিচের অংশটাকে বলা হয় মূল এবং মাটির ওপরে যা থাকে সেটাকে বলা হয় বিটপ। তাহলে কাণ্ড কাকে বলে? বিটপের প্রধান অক্ষ যেটা শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল, কুঁড়ি এগুলোকে ধারণ করে রাখে তাকেই বলা হয় কাণ্ড। তাহলে কাণ্ড কাকে বলে? তাহলে বিটপের প্রধান অক্ষ যেটা শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদিকে ধারণ করে রাখে তাকে কাণ্ড বলে। এখন চলো জেনে নিই কাণ্ডের অংশগুলো। কাণ্ডের অংশগুলো কি কি? না পর্ব, পর্বমধ্য এবং কক্ষ। কাকে পর্বমধ্য বলে, কাকে পর্ব বলে এবং কাকে কক্ষ বলে আমরা চলো আলোচনা করি। প্রথমটা হলো পর্ব। কাণ্ডের যেখান থেকে শাখা প্রশাখা বা পাতা বেরোয় তাকেই বলা হয় পর্ব। তোমরা বাঁশ গাছ তো দেখেছো, বাঁশের গাঁট হতে দেখেছো তো? দেখবে কিছু দূর অন্তর অন্তর গাঁটগুলো থাকে। এই গাঁটগুলোর থেকে কি বেরোয়? না দেখবে পাতা বেরোয়। তা বাঁশের ক্ষেত্রে এটা পরিষ্কারভাবে বোঝা যায় গাঁটগুলো, ওই জন্য বাঁশের প্রথমে উদাহরণটা দিলাম। তা এই অংশগুলোকে বলা হচ্ছে পর্ব, অর্থাৎ গাঁটের মতো অংশগুলোকে বলা হয় পর্ব। কিন্তু ঘটনাচক্রে অন্যান্য গাছে কিন্তু এরকম গাঁট কিন্তু আমরা দেখতে পাই না। যেমন ধরো আম গাছ, জাম গাছ, কাঁঠাল। সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো কোনটা পর্ব? তো কাণ্ডের যেখান থেকে শাখা প্রশাখা বা পাতাগুলো বেরোচ্ছে ঠিক সেই অংশটাকে বলা হয় পর্ব। তাহলে কি বলবো কাণ্ড কাকে বলে? তাহলে কাণ্ডের যেখান থেকে শাখা প্রশাখা বা পাতা নির্গত হয় তাকেই পর্ব বলে। এবার চলো আমরা জেনে নিই পর্ব মধ্য কাকে বলে। দুটি পর্বের মধ্যবর্তী অংশটাকেই বলা হয় পর্ব মধ্য। তোমরা দেখবে যে বাঁশ গাছের দুটো যে গাঁট আছে, গাঁটের মাঝখানটা কেমন থাকে? না দেখবে কেমন যেন একটা তেল তেল একটা অংশ, তাই না? এখান থেকে কি কিছু বেরোয়? অর্থাৎ শাখা প্রশাখা বা পাতা কি বেরোতে দেখেছো কখনো? না, কখনো কিন্তু দেখবে না এরকম। এই অংশটা গাছের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে।
ঠিক আছে, তাহলে পর্বমধ্য কাকে বলে না দুটি পর্বের মধ্যবর্তী অংশটাকে বা সোজা কথায় দুটি পর্বের মাঝের অংশটাকে বলা হয় পর্বমধ্য। তাহলে দুটি পর্বের মাঝের অংশকে বলা হয় পর্বমধ্য। এবার চলো আমরা জেনে নিই কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে। কাণ্ডের যেখান থেকে পাতা নির্গত হয় সেখানে একটা কোণের সৃষ্টি হয়, ওই কোণটাকেই বলা হচ্ছে কক্ষ বা অ্যাক্সিল। তাহলে কক্ষ কাকে বলে? কাণ্ডের যেখান থেকে পাতা নির্গত হয় সেই স্থানে একটি কোণের সৃষ্টি হয়, তাকেই বলে কক্ষ। এবার চলো আমরা এই তিন ধরনের অংশর কাজগুলো সম্বন্ধে আলোচনা করে নিই। প্রথমে পর্ব। পর্বের কাজ কি না শাখা প্রশাখা ও পাতা উৎপন্ন করাই পর্বের কাজ। পর্ব মধ্যের কাজ কি? যে দুটি পর্বের মাঝখানের অংশটাকে আমরা আগেই জেনেছি পর্বমধ্য বলে। এর কাজ কি না গাছের কাণ্ডকে বাড়তে সাহায্য করা, অর্থাৎ বৃদ্ধিতে সাহায্য করা। চলো এবার চলে আসি আমরা কোণ। কোণের কাজ কি? ফুল মুকুল এগুলো ধারণ করা হলো কোণের কাজ। এবার চলো আমরা একটা কাণ্ড নিয়ে কাকে পর্ব কাকে পর্বমধ্য এবং কোন জায়গাটাকে কোণ বলে আমরা একটু দেখে নিই। আমার হাতে তোমরা একটা কাণ্ড দেখতে পাচ্ছ, তাই না? কাণ্ডটা দেখো তো কোথা দিয়ে পাতা বেরিয়েছে। এই দেখো এইখান থেকে একটা পাতা বেরিয়েছে, তারপর এখান থেকে, তারপর আবার এখান থেকে, তারপর আবার এখান থেকে, অর্থাৎ নির্দিষ্ট একটা অঞ্চল থেকে কিন্তু পাতাটা নির্গত হচ্ছে। তা আমরা একটু আগে আলোচনা করলাম, কি করলাম না কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা প্রশাখা নির্গত হয় সেই জায়গাটাকেই বলা হয় পর্ব, অর্থাৎ এই জায়গাটাকে বলা হচ্ছে পর্ব। তাহলে এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, আবার এখানে একটা পর্ব আছে। তাহলে পর্বমধ্য কাকে বলে বললাম? যে দুটি পর্বের মাঝের অংশ, অর্থাৎ এইখান থেকে এইটুকু, এই যে এই জায়গাটা বা এই দেখো এই জায়গাটা এটা এখান থেকে কোনো রকম পাতা বা শাখা প্রশাখা কিচ্ছু নির্গত হয়নি, এই জায়গাটাকে বলা হয় পর্বমধ্য। এবার অক্ষ কাকে বলে? এই দেখো কাণ্ড এবং পাতা, এই যে বোটাটা দেখতে পাচ্ছ, কাণ্ড এবং পাতার এই যে বোটা, এর মাঝখানে এই যে কোণটা তৈরি হয়েছে, তাই না? এখানটা দেখো এই যে কোণটা তৈরি হয়েছে তাকেই বলা হয়, অর্থাৎ এই কোণাকুনি এই জায়গাটাকেই বলা হচ্ছে, কোণটাকেই বলা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিল। ঠিক আছে, তাহলে এটা হলো পর্ব, এটা পর্ব, এর মাঝের অংশটাকে বলা হচ্ছে পর্বমধ্য, এবং কাণ্ড এবং পাতার মাঝে যে কোণ সেই কোণটাকে বলা হচ্ছে কক্ষ বা অ্যাক্সিল। এবার চলো উদ্ভিদের কাণ্ডের প্রকৃতির উপর নির্ভর করে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কাণ্ডটা কেমন তার উপর নির্ভর করে গাছকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি না বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ।
কি না বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। এবার চলো আমরা জেনে নিই কাকে বলে বিরুৎ, কাকে বলে গুল্ম এবং কাকে বলে বৃক্ষ। চলো আমরা বিরুৎ কাকে বলে জেনে নিই। এদের কাণ্ডগুলো কেমন হয়? কাণ্ড উদাহরণ ধান, সর্ষে প্রভৃতি। তাহলে কাণ্ড নরম, রসালো, সবুজ, আকারে ছোট, শাখা প্রশাখা বিহীন এবং একবর্ষজীবী, এরকম কাণ্ডগুলো এদের হয়ে থাকে। এরকম ধরনের কাণ্ড ধান এবং সর্ষের কিন্তু দেখতে পাওয়া যায়, বা আরও কিছু উদ্ভিদে তো অবশ্যই দেখতে পাওয়া যায়। এবার চলো আমরা গুল্ম সম্বন্ধে জেনে নিই। গুল্ম, এদের কাণ্ডটা কেমন না, এদের কাণ্ড অর্ধকাষ্ঠল প্রকৃতির। গোলা, তা কাণ্ডটা কেমন না, কাণ্ড অর্ধকাষ্ঠল, মাঝারি প্রকৃতির, ঝোপের মতো এবং বহু বর্ষজীবী। আর একটাও এদের শাখা প্রশাখা থাকে, অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত হয়। উদাহরণ হলো জবা, গোলাপ প্রভৃতি। এবার চলো আমরা বৃক্ষ সম্বন্ধে জেনে নিই। কাদেরকে বলে বৃক্ষ? কাণ্ড কাঁঠাল, দেবদারু, এগুলো হলো সব বৃক্ষের উদাহরণ। অর্থাৎ কাণ্ড কাষ্ঠল প্রকৃতির, গুড়ি হয়
বেশ বড় গুড়ি হয়, আর আকারেও খুব লম্বা হয় এবং দেখতে গম্বুজের মতো হয় বা পিরামিডের মতোও হয়, যেমন দেবদারু। এই ধরনের উদ্ভিদগুলোকেই বলা হয়, বা এই ধরনের কাণ্ডের উদ্ভিদগুলোকে বলা হচ্ছে বৃক্ষ। তা কাণ্ড কাষ্ঠল প্রকৃতির, গুড়িযুক্ত, আকারে বড়, শাখা প্রশাখাযুক্ত, গম্বুজাকার এবং বহুবর্ষজীবী, তাদের বৃক্ষ বলে। উদাহরণ আম, জাম এগুলো। আমরা এবার জেনে নিই আমাদের প্রতিদিনের চেনা জিনিসের মধ্যে কোনটা কাণ্ড বা কাণ্ড নয়। ডাঁটা শাক, আমরা তো এই সবজিটা খেয়েই থাকি, বাড়িতে রান্না হয় এটা। তা কাণ্ড চিনতে গেলে তোমাকে যেটা করতে হবে যে উদ্ভিদের কোনো অংশ নিয়ে ভালো করে লক্ষ্য করে দেখবে সেখান থেকে পাতা বা শাখা প্রশাখা বেরিয়েছে কিনা, অর্থাৎ পর্ব আছে কিনা, পর্ব এবং পর্বমধ্য আছে কিনা। এটা যদি থাকে তাহলে ধরে দেবে এটা কাণ্ড, আর যদি না থাকে তাহলে ধরবে এটা কাণ্ড নয়। তাহলে ডাঁটা শাক তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এরপর যেদিনই বাড়িতে আসবে ভালো করে লক্ষ্য করবে, দেখবে ওটা কিন্তু কিছু কিছু জায়গায় থেকে পাতা বেরিয়েছে বা ছোট ডাল বেরিয়েছে, অর্থাৎ এটা অবশ্যই কাণ্ড। তাহলে ডাঁটা শাক হলো কাণ্ড। কাণ্ড কেন না, এতে পর্ব এবং পর্বমধ্য আছে। পরেরটা চলে আসছে আমরা বাঁধাকপি। বাঁধাকপি যখন ছাড়ানো হয় তো দেখেছো তো, শুধু পাতার পর পাতা, তাই না, বড় বড় যেন পাতা, গোটা সমস্ত বাঁধাকপিটাই পাতা দিয়ে তৈরি। বাঁধাকপি আসলে কোনো কাণ্ড নয়, এটা উদ্ভিদের একটা কুড়ি, অর্থাৎ ফুলের কুড়ি। তাহলে বাঁধাকপি কিন্তু কাণ্ড নয়, বাঁধাকপি তাহলে কি না, উদ্ভিজ্জ কুড়ি। সজনে ডাঁটা, সজনে ডাঁটাও তো বাড়িতে আমরা খাই। কেমন দেখতে, মাঝে মাঝে একটা করে যেন বীজ আছে, তাই না? তা বীজ কার মধ্যে থাকে? আমরা কি খেলে বীজ পাই না, ফল খেলে। তাহলে সজনে ডাঁটা তো কখনোই কাণ্ড নয়। তাহলে সজনে ডাঁটা কি উদ্ভিদের, তাহলে ফল, এটা ফল। আলু, বাড়িতে তো তোমরা ঝুড়িতে আলু দেখেছো, অনেক দিন ধরে যদি আলু রেখে দাও দেখবে ওখান থেকে কিছু পাতার মতো অংশ বেরোয়। এটা নিশ্চয়ই দেখে থেকেছো তোমরা। হ্যাঁ, অর্থাৎ আলুর মধ্যে কিন্তু পর্ব এবং পর্বমধ্য আছে, সুতরাং আলু অবশ্যই কাণ্ড। একই রকমভাবে কচুতেও কিন্তু একই ঘটনায়, অর্থাৎ পর্ব পর্বমধ্য আছে। কচু, মানকচু, কচু তো দু রকমেরই হয় দেখি আমরা, দেখি যে গাঁটি কচু, মানকচু, এই দুই ধরনের কচুর কিন্তু কাণ্ড। তবে এদের কাণ্ডগুলোকে একটা বিশেষ কাণ্ড বলা হয়। কি কাণ্ড বলো তো না, মৃদগত কাণ্ড। মধ্যে ঢুকে থাকে, মাটির তলায় থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে মৃদগত কাণ্ড। এবার আমরা রূপান্তরিত কাণ্ড কাকে বলে জেনে নিই। কিছু উদ্ভিদ বংশ বিস্তার, আত্মরক্ষা, খাদ্য সঞ্চয় এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য নিজেদের কাণ্ডকে পরিবর্তন করেছে। এই ধরনের কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলে। তাহলে এরা বিভিন্ন কাজের জন্য নিজেদের কাণ্ডকে কিন্তু চেঞ্জ করে ফেলেছে। এই রূপান্তরিত কাণ্ড তিন প্রকারে: মৃদগত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড এবং বায়বীয় কাণ্ড। প্রথমে আসছি আমরা মৃদগত কাণ্ড। মৃদগত কাণ্ড অর্থাৎ মাটির তলায় যে সমস্ত কাণ্ড থাকে। কাণ্ডর নিয়ম কি? মাটির ওপরে থাকে। আমরা তো জানি বিটা অংশ ওপরে থাকে, অর্থাৎ কাণ্ড ওপরেই থাকবে। কিন্তু এক্ষেত্রে এই সমস্ত উদ্ভিদগুলো নিজেদের কাণ্ডটাকে পাল্টে ফেলে অন্য জায়গায় থাকছে। কোথায় না, মাটির তলায়। কেন থাকছে না, খাদ্য সঞ্চয় করার জন্য, খাদ্য সঞ্চয় করার জন্য।
তা মৃৎগত কাণ্ড কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? আলু, ওল, আর কিসে বলো? একটু আগে তো পড়েছিলাম, কি? কচু। এই সমস্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায় মৃৎগত কাণ্ড। পরেরটা কি বললাম না? অর্ধ বায়বীয় কাণ্ড। কোথায় দেখতে পাওয়া যায়? কচুরিপানায়। তোমরা পুকুরতে দেখেছো কচুরিপানা। একটা কচুরিপানা গাছ থেকে আর একটা কচুরিপানা গাছের মধ্যে দেখবে একটা সরু নলের মতো অংশ থাকে, খুব ছোট। এটাকে বলা হয় খর্ব ধাবক। এটা কিন্তু একটা অর্ধ বায়বীয় কাণ্ড। তাহলে উদাহরণটা কি না? কচুরিপানা। এবার আমরা চলে আসছি, চলো, বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড অনেক উদ্ভিদেই দেখতে পাওয়া যায়, যেমন কুমড়ো, বেল, ফণিমনসা। কুমড়ো কুমড়ো গাছে তোমরা আঁকশি দেখেছো তো, আকর্ষের মতো কোনো কিছুকে জড়িয়ে ধরে ওপরের দিকে ওঠে। এটা কিন্তু কাণ্ড থেকে বেরোনো বা কাণ্ডের পরিবর্তিত রূপ, হ্যাঁ, আকর্ষে পরিণত হয়েছে। অর্থাৎ কাণ্ড পরিবর্তিত হয়ে আকর্ষ তৈরি করেছে। এটাকে বলা হচ্ছে কাণ্ড আকর্ষ। যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে কুমড়োর আকর্ষ আসলে কি, তাহলে কি বলবে তোমরা? এটা কাণ্ডেরই একটা পরিবর্তিত রূপ। পরেরটা দেখে নিই আমরা, চলো। বেল। বেল ছাড়াও দুরন্ত বলে একটা গাছ আছে। বেল গাছে যেখান থেকে পাতা বেরোয়, ওই পাতার ওই কক্ষ থেকে দেখবে একটা কাঁটা বেরোয়। কাঁটার মতো অংশ দেখেছো কখনো? ওই কক্ষ থেকে কাঁটা বেরোতে দেখবে। এই কাঁটাটা কিন্তু কাণ্ডেরই একটা রূপান্তর। এই কাঁটাটাকে কি বলা হচ্ছে না? শাখা কণ্টক। আর একটা হলো ফণিমনসা। ফণিমনসা গাছের বা ক্যাকটাস জাতীয় গাছগুলো, বা বাড়িতে তো আজকাল সবাই লাগাচ্ছে বোধহয়, ড্রাগন ট্রি, এর কাণ্ডটা দেখেছো কেমন? সবুজ রঙের এবং রসালো প্রকৃতির, তাই না? এদের পাতা থাকে না? পাতা থাকে না। তাহলে এরা খাবার তৈরি করে কি করে? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালায় কি করে? খাবার তো তৈরি করতেই হবে গাছকে। তাহলে এদের কাণ্ড সবুজ এবং রসালো হয়ে সেই কাজটাই সম্পন্ন করে, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। এই ধরনের কাণ্ডগুলোকে বলা হয় কি? বলা হয় জানো? পর্ণকাণ্ড। তাহলে আমরা কাণ্ডের বিভিন্ন রূপান্তরগুলো দেখলাম। চলো এবার আমরা দেখে নিই কাণ্ডের কাজ। কাণ্ডের কাজ প্রধানত দুই প্রকারের। কি কি না? যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ। তাহলে কাণ্ডের কাজ কয় প্রকারের? দুই প্রকারের। কি কি? যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজ কাকে বলে? শাখা প্রশাখা, ফুল ফল, পাতাকে ধরে রাখা। অর্থাৎ যান্ত্রিক কাজটা কি না? ওই যে উদ্ভিদের বললাম যে কাণ্ড কি কাজ করে? শাখা প্রশাখা, ফুল ফল, পাতা প্রভৃতি জিনিসকে ধরে রাখে। এটাই হলো যান্ত্রিক কাজ। শারীরবৃত্তীয় কাজ কি? মূল দ্বারা শোষিত জল ও লবণ পাতায় পাঠায় এবং পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পৌঁছে দেয়। দেখো, কাণ্ডের মাধ্যমেই কিন্তু মাটির থেকে মূল দ্বারা শোষিত জল ঊর্ধ্বমুখে
অর্থাৎ মাঝে তোমরা পরে পড়বে দেখবে জাইলেম বাহিকা আছে, সেই জাইলেম বাহিকার মাধ্যমে কাণ্ডের ভেতর দিয়ে গিয়ে পাতায় গিয়ে পৌঁছয়। কি না জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ। পাতা এগুলো গ্রহণ করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করে সেই খাবারটা আবার কাণ্ড বয়ে নিয়ে গিয়ে গোটা শরীরে সারা দেহে উদ্ভিদের পৌঁছে দেয়। অর্থাৎ মূল দ্বারা শোষিত জল ও লবণকে পাতায় পাঠায় এবং পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পৌঁছে দেয়। এটাই হলো শারীরবৃত্তীয়গণ। এবার চলো কাণ্ডের আমরা বিশেষ কাজগুলোকে দেখে নিই। বিশেষ কাজগুলো কি কি দেখো, খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা, আত্মরক্ষা করা এবং আরোহণ করা, অর্থাৎ কোনো কিছুকে বেয়ে ওপরে ওঠা। খাদ্য সঞ্চয় করা আগেই তো আমরা জেনেছি, আলু, ওল, কচু এই সমস্ত উদ্ভিদের কাণ্ড পরিবর্তিত হয়ে খাদ্য সঞ্চয় করে, এগুলো সব মৃৎগত কাণ্ড। এরপরে চলে আসছে আমরা খাদ্য প্রস্তুত করা। আমরা দেখেছি ফণিমনসার কাণ্ড একটু অদ্ভুত রকমের, তাই না? সবুজ রসালো প্রকৃতির। এই ধরনের কাণ্ড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। আত্মরক্ষা করার জন্য বেলের শাখা কণ্ঠ। আরোহণ করা, কোনো কিছুকে বেয়ে উপরে ওঠা, অর্থাৎ আকর্ষির সাহায্যে বা আকশির সাহায্যে। আমরা আগে দেখেছি কুমড়োর কাণ্ড থেকে আকর্ষ বেরিয়ে, অর্থাৎ কাণ্ড পরিবর্তিত হয়ে আকর্ষে পরিণত হয়েছে। এরকমই আঙুর, কুমড়ো এই সমস্ত গাছগুলো কাণ্ড আকর্ষে পরিণত হয়ে গাছকে কোনো কিছু বেয়ে উঠতে সাহায্য করে। এবার চলো আমরা দুটো বিশেষ ধরনের প্রশ্ন জেনে নিই। প্রথম প্রশ্ন, কিভাবে গাছের গুঁড়ি দেখে গাছের বয়স নির্ণয় করা যায়? দেখো, বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে গৌণ বৃদ্ধির সময় গৌণ জাইলেম বলয়াকারে অর্থাৎ রিংয়ের মতো সজ্জিত হয়। সাধারণত বসন্তকালে এটা ঘটে, একেই বর্ষ বলয় বলে। বর্ষ বলয় গুণে গাছের বয়স জানা যায়। কেমন হয় একটু জেনে নিই। দেখো, গাছের গুঁড়ি কাটা অবস্থায় তোমরা দেখবে মাংসের দোকানে দেখতে পাওয়া যায় যে মাংস কাটার যে জায়গাটা দেবে গাছের গুঁড়ি, ওখানটা গিয়ে দেখো তো একটুখানি কেমন দেখা যায়। দেখবে এরকম গাছের যে গুঁড়িটা দেখতে পাবে তোমরা, কাটা গুঁড়ি, এইরকমভাবে দেখবে কতগুলো বলয় তোমরা দেখতে পাবে। এগুলোকে বলা হয় বর্ষ বলয়। প্রতি বছর বসন্তকালে একটা করে বেষ্টন করে রিংয়ের উৎপত্তি ঘটে। যতগুলো বলয় আছে অর্থাৎ যতগুলো রিং আছে সেগুলো গণনা করলেই জানা যায় যে গাছের বয়স কত। অর্থাৎ যদি ধরো 10টা রিং, 20টা রিং, যদি 20টা রিং হয় তাহলে কী হবে? অর্থাৎ গাছটার বয়স 20 বছর। এইভাবে কিন্তু দেখো 1 2 3 4 5 6, তাহলে গাছটার বয়স 6 বছর। এইরকমভাবে বর্ষ বলয়ের মাধ্যমে গাছের বয়স নির্ণয় করা যায়। পরের প্রশ্নটা হচ্ছে যে কীভাবে গাছের গুঁড়ি দেখে বা গাছের কাণ্ড দেখে তুমি পরিবেশ নির্মল কিনা অর্থাৎ বিশুদ্ধ কিনা জানবে। লাইকেন নামক এক ধরনের মিথজীবী উদ্ভিদ আমরা নাম শুনেছি আগে। এই মিথজীবী উদ্ভিদটা বৃক্ষ শ্রেণীর গাছে কাণ্ডের গায়ে জন্মায়। পরিবেশ যদি নির্মল থাকে তাহলে এরা গাছের গায়ে জন্মায় এবং সবুজ বর্ণ ধারণ করে। কিন্তু যদি পরিবেশ নির্মল না থাকে অর্থাৎ দূষিত থাকে তাহলে সেক্ষেত্রে হয় এরা জন্মায় না, হয় জন্মালেও এদের বর্ণ খয়েরি রঙের হয়ে যায়। তা লাইকেন নামক উদ্ভিদ, ঠিক আছে? লাইকেন তাহলে জন্মাবে, পরিবেশ নির্মল থাকলে লাইকেন জন্মাবে, আর নির্মল না থাকলে জন্মাবে না বা জন্মালেও খয়েরি বর্ণ ধারণ করবে। আমাদের সারাদিনে কাণ্ডের ভূমিকা। 1 নম্বর, আসবাবপত্র তৈরি করতে। আমরা জানি যে দরজা জানলা, চেয়ার টেবিল, খাট এরকম অনেক কিছু তৈরি করতে কিন্তু উদ্ভিদের কাণ্ড এবং কাণ্ডের থেকে পাওয়া কাঠ কাজে লাগে। জ্বালানি রূপে বিভিন্ন কাঠকুটোর থেকে জ্বালানি তৈরি হয়, যা দিয়ে রান্না করা হয়। খাদ্য হিসেবে পুঁই, লাউ, কুমড়ো, ডাঁটা শাক
এদের কাণ্ডকেও কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। ঔষধ তৈরিতে সিনকোনা গাছের কাণ্ডের ছাল থেকে এক ধরনের ওষুধ তৈরি হয়, তার নাম কি বলতো? হ্যাঁ, কুইনাইন, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। পালিশ শিল্পে পাইন গাছের কাণ্ড থেকে বা কাণ্ডের রজন নালী থেকে রজন বেরোয়, সেই রজন কিন্তু আমাদের কাঠ পালিশ করতে কাজে লাগে। এছাড়াও শাল গাছের কাণ্ড থেকেও এক ধরনের আঠা বেরোয়, যা দিয়ে কিন্তু ধুনো তৈরি করতে কাজে লাগে। আঠা তৈরিতে বাবলা, শিরীষ এই সমস্ত গাছের কাণ্ড থেকে এক ধরনের আঠা বেরোয়, সেই আঠা দিয়ে কিন্তু গদ নামক আঠা তৈরি করা হয়, যেটা বই বাঁধাই করতে, খাতা বা বিভিন্ন কাগজ ছাঁটাতে কাজে লাগে। রবার প্রস্তুতিতে রবার গাছের কাণ্ড থেকে এক ধরনের সাদা দুধের মতো পদার্থ বেরোয়, যাকে তরুক্ষীর বলে। এই তরুক্ষীরকে জমিয়ে বা জাল দিয়ে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয়, যা দিয়ে সাইকেলের টায়ার, ইরেজার এই সমস্ত বিভিন্ন পদার্থ তৈরি করা হয়। এই পর্যন্তই ছিল আজকে পাঠ অর্থাৎ কাণ্ড। আশা করছি ভিডিওটা বা ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই চ্যানেলের যে নোটিফিকেশান আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা সময় মতো তোমরা পেয়ে যাও। ভালো থেকে তোমরা, দেখা হবে আগামী সপ্তাহে।